হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, ক্লাস 11 এর সিলেবাস, প্লাস WBJEE এর সিলেবাস এবং IIT JEE এর সিলেবাস, যেগুলো 11 এর পার্ট আর কি, সেটুকুই আমরা আলোচনা করেছি। 12 এর পার্টটা আমরা বলেছি যে পরে ডিসকাস করব। তো সেই মতো আমরা 12 এর পার্টটা পরে ডিসকাস করব, তার আগে আমরা 11 এর পার্টটাকে কমপ্লিট করব। তো আজকে আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব। সেট থিওরি হলো প্রথম চ্যাপ্টার ক্লাস 11 এর। তো সেট থিওরি আলোচনার প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে সেট থিওরির উদ্ভাবক কে। সেট থিওরির উদ্ভাবক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। ঠিক আছে, সেট থিওরির উদ্ভাবক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তো সেট তত্ত্ব পড়তে গেলে আমাদের কিছু প্রতীক বা সিম্বলের মিনিং আমাদের জেনে রাখা দরকার, সেগুলো প্রথমেই আমরা আলোচনা করে নিই। এদের মধ্যে বেশ কিছু প্রতীক অলরেডি তোমরা জানো, বেশ কিছু প্রতীক জানো না, প্রথম জানবে এবং সেগুলোকে আমরা ইলাবোরেট করব, যে কখন কি ইউজ হয় সেগুলো আমরা দেখব। তো প্রথম একটা হলো, এখানে যেমন দেখতে পাচ্ছ বাঁ সাইডে প্রতীক আছে আর ডান সাইডে তার মিনিং গুলো আমরা লিখে রেখেছি। তো বাঁ সাইডের প্রতীকগুলো দেখো, প্রথম একটা হচ্ছে ইকুয়াল টু সাইন, তারপর একটা নট ইকুয়াল টু সাইন, তারপর একটা গ্রেটার দেন সাইন, তারপর একটা লেস দেন সাইন, তারপর একটা গ্রেটার দেন ইকুয়াল টু সাইন, তারপর একটা লেস দেন ইকুয়াল টু সাইন, তারপর একটা, এতটা পর্যন্ত আমার মনে হয়, যেটুকু মনে হয় যে তোমরা জানো এগুলো সব। এই সিম্বলগুলো এখন পর্যন্ত যে সিম্বলগুলো বললাম সেগুলো সম্পর্কে তোমরা পরিচিত অলরেডি। তো তারপরের সিম্বলটা হলো নট গ্রেটার দেন। ঠিক আছে, নট গ্রেটার দেন এটা। তারপরের সিম্বলটা হলো নট লেস দেন। তারপরের যে সিম্বলটা আছে এটা হলো অর বা অথবা, অথবার সিম্বল। তারপরটা হলো এন্ড বা এবং, এটা হলো এবং। তারপরটা হলো অন্তর্গত বা বিলংস টু, ইংরেজিতে বিলংস টু বলা হয়। তারপরটা ডাজ নট বিলং টু। ঠিক আছে, তারপরটা ডাজ নট বিলং টু। তারপরে এই দুটো সিম্বল যেটা আছে এগুলো হলো সাচ দ্যাট এর সিম্বল, কোলন বা লম্বা দাড়ি, এটা হলো সাচ দ্যাট বা এমন যে। তারপরটা হলো ইউনিয়নের সিম্বল, দুটি সেটের যোগ বলা হয়। তারপরটা হলো ইন্টারসেকশনের সিম্বল, দুটি সেটের ছেদ বোঝানো হয় এটা দ্বারা। তারপরটা হলো সাবসেটের সিম্বল। তারপরটা হলো যথার্থ উপসেটের সিম্বল বা প্রপার সাবসেটের সিম্বল। তারপরটা হলো কন্টেন্স বা ধারণ করে। ঠিক আছে, এটা হলো is not contained in। ঠিক আছে, এটা হলো does not contain। তারপরে হলো n দ্বারা প্রকাশ করা হয় সেট অফ অল ন্যাচারাল নাম্বারস কে বা স্বাভাবিক সংখ্যাসমূহের সেটকে। তো স্বাভাবিক সংখ্যাসমূহ কোনগুলো? 1 2 3 4 5 6 এরকম ভাবে ইনফাইনাইট পর্যন্ত, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। তারপরটা হচ্ছে w টা হচ্ছে সেট অফ অল হোল নাম্বারস। হোল নাম্বারস বলতে কোনগুলোকে বোঝায়? ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি 0 আমরা অ্যাড করি সেটাই হয়ে যাবে হোল নাম্বারের সেট। তারপরে এটা হলো জেড, জেড দিয়ে আমরা সেট অফ অল ইন্টিজারস কে ডিনোট করি। সেট অফ অল ইন্টিজারস মানে পূর্ণ সংখ্যাসমূহের সেট। জেড প্লাস দিয়ে আমরা ডিনোট করি ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহের সেটকে। জেড মাইনাস দিয়ে আমরা ডিনোট করি ঋণাত্মক পূর্ণ সংখ্যাসমূহের সেটকে, সেট অফ অল নেগেটিভ ইন্টিজারস। কিউ হলো সেট অফ অল রেশনাল নাম্বারস বা মূলত সংখ্যাসমূহের সেট। তো মূলত সংখ্যা কাকে বলা হয়? যে সমস্ত সংখ্যাকে আমরা p বাই q আকারে লিখতে পারি, যেখানে p আর q হলো ইন্টিজারস এবং q নট ইকুয়াল টু 0। ঠিক আছে, q প্লাস হলো সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস বা ধনাত্মক মূলত সংখ্যার সেট। q মাইনাস হলো সেট অফ অল নেগেটিভ রেশনাল নাম্বারস বা ঋণাত্মক মূলত সংখ্যার সেট। r হলো সেট অফ অল রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যাসমূহের সেট। r প্লাস হলো সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস, ধনাত্মক বাস্তব সংখ্যাসমূহের সেট। r মাইনাস হলো সেট অফ অল নেগেটিভ রিয়েল নাম্বারস বা ঋণাত্মক বাস্তব সংখ্যাসমূহের সেট। তো আপাতত এই চিহ্নগুলোই আমাদের মনে রাখতে হবে।
এগুলো আমরা সেট থিওরিতে ব্যবহার করব, খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে থাকবো। এছাড়াও যদি অন্য কোনো সিম্বল আসে আমাদের কাছে তখন আমরা সেটার মিনিং জেনে নেব। তো প্রথমেই সেটের ডেফিনেশন জেনে নেওয়া যাক। তো সেট আমরা কাকে বলি ম্যাথমেটিক্সে? যে বস্তু সমূহের সংকলন বা সমাহারকে আমরা সেট বলবো যদি সেটা এই তিনটে কন্ডিশনকে ফুলফিল করে। ঠিক আছে, প্রথম কন্ডিশন হলো সমাহারটিকে সুসংজ্ঞাত হতে হবে। প্রথম কন্ডিশন হলো সমাহারটিকে সুসংজ্ঞাত হতে হবে, এটাকে ইংলিশে বলা হয় ওয়েল ডিফাইন্ডনেস। ওকে, সুসংজ্ঞাত। দ্বিতীয় কন্ডিশন হলো সমাহারের অন্তর্গত বস্তুসমূহ পরস্পর ভিন্ন হবে, ডিফারেন্ট হবে। আর 3 নাম্বার কন্ডিশন হলো সমাহারের অন্তর্গত বস্তুগুলি ক্রমনিরপেক্ষ হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। তো প্রথমে এই তিনটে পয়েন্টের মানে জেনে নেব আমরা, তারপরে আমরা উদাহরণ দেখব সেটার উদাহরণ কি কি হতে পারে। তো সুসংজ্ঞাত বলতে কি বোঝায়? ওয়েল ডিফাইন্ড বলতে আমরা কি বুঝি? যে সুসংজ্ঞাত বলতে এক বা একাধিক নির্দিষ্ট নিয়মকে বোঝায় যার দ্বারা আমরা ডিসাইড করতে পারি যে কোনো একটি প্রদত্ত উপাদান ওই সেটের অন্তর্গত হবে না ওই সেটের অন্তর্গত হবে না। আশা করি বুঝতে পারা গেল যে সুসংজ্ঞাত বলতে এক বা একাধিক নির্দিষ্ট নিয়মকে বোঝায় যার দ্বারা আমরা স্থির করতে পারি কোনো একটি প্রদত্ত উপাদান ওই সেটের অন্তর্গত হবে অথবা অন্তর্গত হবে না। যেমন ফর এক্সাম্পল বাঁকুড়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির সমাহার যদি আমি নিই, তাহলে এটা কি সুসংজ্ঞাত? মানে বাঁকুড়া জেলার কোনো যদি প্রাথমিক বিদ্যালয় আমাকে দেওয়া হয়, বা বাঁকুড়া জেলার বলছি না, বাঁকুড়া জেলার নয়, যে কোনো যদি প্রাথমিক বিদ্যালয় আমাকে দেওয়া হয় তাহলে আমি কি বলতে পারবো ওটা এই সমাহারের অন্তর্গত হবে না হবে না? ইজিলি আমি বলতে পারবো, কারণ আমি দেখবো প্রাথমিক বিদ্যালয়টি বাঁকুড়া জেলার মধ্যে আছে না বাঁকুড়া জেলার বাইরে আছে। যদি বাঁকুড়া জেলার মধ্যে প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত হয় তাহলে আমরা বলবো সেটি এই সমাহারের অন্তর্গত হবে, আর যদি এটি বাঁকুড়া জেলার মধ্যে না হয় তাহলে আমরা বলবো সেই বিদ্যালয়টি এই সমাহারের অন্তর্গত হবে না। তাহলে এটি সুসংজ্ঞাত, এই সমাহারটি সুসংজ্ঞাত। এবার আমি যদি বলি হিন্দু প্রাথমিক বিদ্যালয়ের সকল লম্বা ছাত্রদের সমাহার, তো এটি কি সুসংজ্ঞাত? যদি তোমার কাছে হিন্দু প্রাথমিক বিদ্যালয়ের কোনো ছাত্র এসে উপস্থিত হয় দাঁড়ায়, তুমি কি বলতে পারবে সেই ছাত্রটি এই সমাহারের অন্তর্গত হবে না হবে না? আমরা বলতে পারবো না, কারণ লম্বার ডেফিনেশন এখানে দেওয়া হয়নি যে কত লম্বা। লম্বা বলতে 5 ফুট না 6 ফুট না 7 ফুট না কত লম্বা, এটা বলা হয়নি স্পষ্ট ভাবে, তো তার জন্য এটি সুসংজ্ঞাত নয়। এবার দ্বিতীয় পয়েন্টে বলা আছে যে সমাহারটির পদগুলি ভিন্ন হবে, সেম পদ থাকতে পারে না, সেম উপাদান থাকতে পারে না। তো এই যদি আমি সমাহারটি নিই 1 2 2 3 5 2 3, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি এই সমাহারটিকে, তো এটি কি একটি সেট হবে? এটি সেট হবে না, কারণ এখানে দেখো সমাহারের অন্তর্গত বস্তুগুলি পরস্পর ভিন্ন নয়। 2 সংখ্যাটি 3 বার রিপিটেড আছে এখানে, আবার 3 যে নাম্বারটি আছে সেটি 2 বার রিপিটেড আছে এখানে, তো তাই এই সমাহারটি সেট হবে না, সেট বলবো না। এবার 3 নাম্বার পয়েন্টে আছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হবে। সমাহারকে আমরা সেট বলবো যদি সেটি ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়। তো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ সমূহের সেটকে আমরা যদি এ ই আই ও ইউ হিসাবে লিখি, এই ক্রমে যদি লিখি, তাহলে আমি যদি ক্রমটাকে যদি চেঞ্জ করে দিই, মানে এখানে প্রথমে এ ছিল, তারপরে ই ছিল, তারপরে আই, তারপরে ও, তারপরে ইউ, কিন্তু এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে লিখছি, প্রথমে ই লিখছি, তারপর এ লিখছি, তারপর ইউ লিখছি, তারপর ও লিখছি, তারপর আই লিখছি, মানে আমি শুধু ক্রমটাকে পরিবর্তন করলাম। তো ক্রম পরিবর্তন করার ফলে এই যে দুটো সেট পেলাম, এই দুটো সেট একই সেম সেটকে রিপ্রেজেন্ট করবে, এগুলো আলাদা সেট নয়। তার মানে ক্রম নিরপেক্ষ সেট হবে, এরকম ক্রম নিরপেক্ষ, ক্রমের উপর ডিপেন্ড হবে না। তো সেটকে সর্বদা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা আমরা সূচিত করব, যেমন ক্যাপিটাল এ বি সি এক্স ওয়াই জেড এটসেট্রা। আবার সেটার বিভিন্ন পদকে আমরা ইংরেজি বর্ণমালার ছোট অক্ষর যেমন স্মল এ স্মল বি স্মল সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা আমরা সূচিত করব। এবার x যদি a সেটের একটি পদ হয় তাহলে আমরা লিখি x belongs to a। ঠিক আছে, এটা হলো belongs to সিম্বল, আগে আমরা সিম্বলটা ডিসকাস করেছি যে x যদি a সেটের একটি পদ হয় তাহলে আমরা বলবো x belongs to a। আবার y যদি a সেটের পদ না হয়
তাহলে আমরা বলবো y does not belong to a, এটা হলো does not belong to এর সিম্বল। এবার আমরা সেটকে উপস্থাপন কিভাবে করব সেটাই জানবো। তো সেটকে দু রকম ভাবে উপস্থাপন করা যায়, একটা হলো রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি, এটাকে ইংলিশে বলা হয় ট্যাবুলার মেথড, আর একটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড বলা হয়। তো রস্টার পদ্ধতিতে আমরা কখন সেটকে উপস্থাপন করব, যখন সেটের অন্তর্গত সমস্ত পদগুলোকে আমরা লিস্ট করতে পারি বা একটার পর আরেকটা লিখতে পারি, তখন আমরা এই রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতির ব্যবহার করব। তো যেমন উদাহরণ হিসেবে আমি লিখেছি বি, বি একটা সেট যার পদগুলোকে আমরা লিস্ট করেছি এখানে 2 3 4 কমা দিয়ে দিয়ে সেপারেট করেছি, ঠিক আছে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। তো এটি হলো রস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতিতে সেটকে উপস্থাপন করার নিয়ম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সেটের পদগুলিকে যে কোনো ক্রমে লিখতে পারি, কারণ এটি ক্রম নিরপেক্ষ, অলরেডি আমরা জানি সমাহারটি ক্রম নিরপেক্ষ হলে তবেই সেটা আমরা সেট বলবো। তো 2 3 4 কে যে কোনো অর্ডারে আমরা লিস্ট করে কমা দ্বারা সেপারেট করে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে আমরা ছকবন্দীকরণ আকার পেয়ে যাই। আর ধর্মভিত্তিক পদ্ধতি কি, কোন সেট A এর যে কোনো পদ x যদি p of x ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি a is equal to x such that p of x, বা a is equal to x such that, এটাও such that এর সিম্বল p of x। তো আগের উদাহরণে আমরা যে b সেটটাকে নিয়েছিলাম 2 3 4 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেটাকে আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে এখানে উপস্থাপন করে দেখিয়েছি যে b is equal to, এটাকে আমরা কিভাবে লিখতে পারি x such that x একটি স্বাভাবিক সংখ্যা এবং 1 less than x less than 5, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম b is equal to x such that x একটি স্বাভাবিক সংখ্যা এবং 1 less than x less than 5, তার মানে x টা হলো 1 থেকে 5 এর মধ্যবর্তী একটি স্বাভাবিক সংখ্যা। তো কি কি আমরা স্বাভাবিক সংখ্যা পেতে পারি 1 থেকে 5 এর মধ্যবর্তী? 2 3 এবং 4। তো এটা হলো ধর্মভিত্তিক পদ্ধতিতে উপস্থাপনা। এবার আমরা কিছু সংজ্ঞা জেনে নেব। তো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে সসীম সেট এবং অসীম সেট। সসীম সেটকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট সেট এবং অসীম সেটকে বলা হয় ইনফাইনাইট সেট। তো নামগুলো থেকেই এটা ক্লিয়ার আশা করি যে সসীম সেট আমরা কাকে বলবো। যে সমস্ত সেটের পদ সংখ্যা সসীম তাকে আমরা সসীম সেট বলবো, আর যে সমস্ত সেটের পদ সংখ্যা অসীম তাকে আমরা অসীম সেট বলবো। যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি a is equal to 1 3 5 7, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সেটের পদ সংখ্যা হলো 4টি, যা হলো একটি সসীম নাম্বার, ঠিক আছে। তো ওই জন্য এই সেটটি হলো সসীম সেট। এবং অসীম সেটের উদাহরণ কি নিয়েছি এখানে, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস n। set of all natural numbers n is equal to 1 2 3 4 5 dot dot, এটা আপনি ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই এই সেটের পদ সংখ্যা হলো অসীম, তাই এটি একটি অসীম সেট। এরপরে আসবে একপদী সেট। একপদী সেট কাকে বলবো? তো এটাও নামটা থেকেই আশা করি গেস করতে পারছো যে একপদী সেট বলতে আমরা কি বুঝি। একপদী সেট মানে যে সেটের পদ সংখ্যা 1 তাকে আমরা বলবো একপদী সেট। তো এখানে উদাহরণ হিসেবে নিয়েছি a is equal to x such that x belongs to n natural number এবং 2 less than x less than 4, তার মানে 2 থেকে 4 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা x হলো। তো কটা স্বাভাবিক সংখ্যা আছে 2 থেকে 4 এর মধ্যে? একটাই স্বাভাবিক সংখ্যা আছে যেটা হলো 3, তার জন্য এটা হলো একপদী সেট। এবার শূন্য সেট। শূন্য সেট কাকে বলে? শূন্য সেটকে ইংরেজিতে আবার নাল সেট বলা হয়, ভয়েড সেট বলা হয় বা এমটি সেট বলা হয়। তো শূন্য সেটের নোটেশন হলো ফাই দ্বারা ডিনোট করি অথবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গ্যাপ, এটা ফাঁকা জায়গা থাকবে, এটাকে আমরা শূন্য সেটের নোটেশন।
তাহলে শূন্য সেটের एग्जांपल কি নিতে পারি a is equal to y such that y belongs to a natural number এবং 1 less than y less than 2 1 থেকে 2 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা y টা। তো 1 থেকে 2 এর মধ্যবর্তী কোনো স্বাভাবিক সংখ্যা থাকে কি? থাকে না। তো এখানে তার মানে উপাদান সংখ্যা হলো 0, অর্থাৎ a is equal to null set। এবার উপসেট, উপসেট কাকে বলে? a এবং b দুটি প্রদত্ত সেট যদি হয় তাহলে b সেটকে আমরা a সেটের উপসেট বলবো যদি b সেটের প্রত্যেকটি উপাদান a সেটেরও উপাদান হয়। ঠিক আছে, b সেটের প্রত্যেকটা উপাদান a সেটেরও উপাদান হবে। নোটেশন কি? b is a subset of a, এটা হলো সাবসেটের নোটেশন। আগে আমরা বলেছি এটা হলো সাবসেটের নোটেশন। তো উদাহরণ হিসেবে a একটা সেট নিয়েছি, a is equal to 1 5 3 7 8 এবং b is equal to 5 3 8। তো এই দুটোকে ট্যাবুলার মেথডে আমি লিখেছি। এবার আমি এখানে কি দেখতে পাচ্ছি? b সেটের প্রত্যেকটা উপাদান 5 3 এবং 8 a সেটেরও উপাদান, মানে a সেটের মধ্যেও আছে 5 3 8, তাই আমরা বলতে পারি b is a subset of a। এবার একটা ইম্পর্টেন্ট নোট আমাদের জেনে রাখা দরকার যে নাল সেট বা ভয়েড সেট হলো সব সেটেরই সাবসেট বা উপসেট। phi is contained in a, phi is contained in b, phi সমস্ত সেটেরই উপাদান। আচ্ছা একটা জিনিস বলো তো যে a এবং b যদি দুটো প্রদত্ত সেট হয় তাহলে কখন আমরা বলবো যে b সেট a সেটের সাবসেট নয়? যদি b সেটে কমপক্ষে একটি উপাদান থাকে যা a সেটের উপাদান নয়, তখন আমরা বলবো b a এর সাবসেট নয়। ঠিক আছে, তো এখানে আমি বলেছি phi হলো সমস্ত সেটেরই সাবসেট। যদি তুমি বলো কন্ট্রাডিকশন যদি নাও যে না phi সমস্ত সেটের সাবসেট নয়, ধরে নিচ্ছি phi is not a subset of a, ধরে নিচ্ছি এখানে একটু রাফ ওয়ার্ক করছি, ধরে নিচ্ছি phi is not a subset of a, phi is not a subset of a। তার মানেটা কি? যে phi সেটে একটা কমপক্ষে এলিমেন্ট থাকবে, কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে কমপক্ষে একটি এলিমেন্ট থাকবে, এলিমেন্ট মানে উপাদান, একটি এলিমেন্ট থাকবে যা a সেটে থাকবে না, a সেটে থাকবে না। যদি আমরা এটা যদি বলতে চাই, এটা যদি এস্টাবলিশ করতে চাই phi is not a subset of a, তখন আমাদের কি দেখাতে হবে যে phi সেটে কমপক্ষে একটি উপাদান থাকবে যা a সেটে থাকবে না। কিন্তু phi সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? নাল সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? যে নাল সেটের কোনো উপাদান থাকে না। তো কোনো উপাদানই নেই, তখন আমরা কিভাবে ডিসাইড করব যে a সেটে তা থাকবে না? তো তার মানে আমরা যে প্রপোজিশনটা ধরেছিলাম, যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা ঠিক নয়। phi is not a subset of a, এটা ঠিক নয়। তার মানে phi is a subset of a। সুতরাং বলতে পারি নাল সেট হলো সমস্ত সেটেরই সাবসেট। তো এবার আসা যাক সমান সেট, ইকুয়াল সেট। এখানেও ধরে নিই দুটি প্রদত্ত সেট a এবং b, a এবং b হলো দুটি প্রদত্ত সেট, a এবং b হলো দুটি প্রদত্ত সেট। তো a is equal to b কখন বলবো? যদি a সেটের সমস্ত উপাদান b সেটের উপাদান হয়, অর্থাৎ a is a subset of b, এবং b সেটের সমস্ত উপাদান যদি a সেটের উপাদান হয়, মানে b is a subset of a। যদি এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করে, তখন আমরা বলবো a is equal to b, a এবং b সমান সেট। তো উদাহরণ হিসেবে আমি নিয়েছি a is equal to 5 6 7 1 এবং b আমি নিয়েছি 6 1 7 5। তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে a সেটের সমস্ত উপাদানগুলি b সেটেরও উপাদান। তো অর্থাৎ আমরা লিখতে পারি a is a subset of b।
আবার দ্বিতীয়ত আমরা কি লিখতে পারি যে বি সেটের উপাদানগুলি আবার এ সেটের উপাদান, সুতরাং আমরা লিখতে পারি বি ইজ এ সাবসেট অফ এ। সুতরাং এই দুটি থেকে বলা যায় এবং এটা হবে, সুতরাং এই দুটি থেকে বলা যায় a ইজ ইকুয়াল টু বি, a এবং b সমান। এবার যথার্থ উপসেট এবং অধিসেট, যথার্থ উপসেটকে বলা হয় প্রপার সাবসেট ইংরেজিতে এবং অধিসেটকে বলা হয় সুপারসেট। তো a এবং b যদি দুটি প্রদত্ত সেট হয় তাহলে b সেটকে a সেটের যথার্থ উপসেট বলা হবে যদি এটি নিম্নলিখিত দুটি কন্ডিশন স্যাটিসফাই করে। এখানে যে দুটো কন্ডিশন লেখা আছে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে b সেটের প্রত্যেকটি পদ a সেটেরও পদ, তার মানে b ইজ এ সাবসেট অফ a। দ্বিতীয় কন্ডিশনটা হলো a সেটে কমপক্ষে একটি উপাদান থাকবে যা b সেটের উপাদান হবে না, অর্থাৎ a ইজ নট ইকুয়াল টু b। ঠিক আছে, a সেটে কমপক্ষে একটি উপাদান থাকবে যা b সেটের উপাদান হবে না, a ইজ নট ইকুয়াল টু b। তখন আমরা বলবো b ইজ এ প্রপার সাবসেট অফ a। এটাকে এরকম ভাবে ডিনোট করা হয় b ইজ এ প্রপার সাবসেট অফ a। আর এই ক্ষেত্রে বলা হবে a কে বলা হবে b এর অধিসেট। ঠিক আছে, a কে বলা হবে b এর অধিসেট। তো ফর एग्जांपल যদি আমি a একটা সেট নিই a b e f যার উপাদানগুলি হলো a b e f এবং b একটি সেট নিচ্ছি যার উপাদানগুলি হলো b e এবং a, তাহলে আমরা দেখতে পাচ্ছি b সেটের সমস্ত উপাদান a সেটেরও উপাদান, অর্থাৎ b ইজ এ সাবসেট অফ a। এটা হলো প্রথম কন্ডিশন। তারপরের কন্ডিশনে কি দেখছি আমি যে f বিলংস টু a, f টা a এর উপাদান কিন্তু f টা b এর উপাদান নয়, f ডাজ নট বিলং টু b। সুতরাং b ইজ এ প্রপার সাবসেট অফ a, এটা হলো প্রপার সাবসেট। b ইজ এ প্রপার সাবসেট অফ a। ঠিক আছে, আর এইটাকে বলা হবে b এর অধিসেট বা সুপারসেট। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আরো কিছু সংখ্যা আলোচনা করব, তারপর কিছু সিদ্ধান্তের কথা বলবো, তারপরে সেট প্রক্রিয়া সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, যারা সিলেবাস দেখোনি ক্লাস 11 WBJE এবং IIT JEE তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। So thank you for watching, see you in the next video.